জোয়ারের সময় সমুদ্রের জল এখানে একেবারে পাড়ের কাছে চলে আসে, আর ভাটার সময় চলে যায় দূরে। আর এই জোয়ার ভাটার মতোই এখানকার মানুষদের জীবনেও চলে ভাঙা গড়ার খেলা। প্রতি বছর ইয়াস, আমফান, বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঝড়ে এইখানকার মানুষের জীবনযাত্রা বিধ্বস্ত হয়, আর প্রতি বছর তারা তারপরে আবার নতুন করে গড়ে তোলে তাদের জীবন। এই লড়াইয়ের কাহিনী জানার জন্য, এখানকার প্রাকৃতিক শোভা উপলব্ধি করার জন্য আপনাকে আসতেই হবে মৌসুনী আইল্যান্ডে। বুবু তো বসে পা দোলাতে শুরু করেছে। এই নৌকায় করে সাগরের মোহনায় এইভাবে ভেসে বেড়ানো দারুণ এক্সপিরিয়েন্স। দেখো মাছ ধরছো নাকি? এখানকার প্রাকৃতিক অবস্থান, এখানকার মানুষজন, এখানকার প্রকৃতির যে অতুলনীয় সৌন্দর্য, সব কিছু নিয়ে অনুভব করুন মৌসুমীকে। আজকে 9 নভেম্বর 2024 শনিবার, আর আমরা চারজন আজকে আবার রওনা দিয়েছি। আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। আর এর আগেও তো আমরা চারজনে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন কয়েকদিন আগেই আমরা ডুবলাগুড়ি ঘুরতে গিয়েছিলাম। যারা সেই ডুবলাগুড়ির ভিডিও দেখেননি তারা ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ দেখবেন যে আমরা কি অপরিসীম আনন্দ করেছিলাম ওই দুটো দিন। মৌসুনী আইল্যান্ড এমনিতে তো বহু পরিচিত, বহু ভিডিও রয়েছে, কিন্তু বন্ধুবান্ধব মিলে একসাথে গিয়ে কিভাবে আনন্দে দুটো দিন কাটাতে পারেন সেটা দেখার জন্য আমাদের ভিডিওটা দেখুন। আর আমরা আজকে যাচ্ছি কিন্তু ট্রেনে নয়, দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে যাচ্ছি। কাজেই সাথে সাথে এটাও দেখবেন যে গাড়িতে করে আপনি কিভাবে গিয়ে মৌসুনী আইল্যান্ড পৌঁছাবেন। যদি আপনি গাড়ি নিয়ে যান তাহলে কোথায় গাড়ি পার্ক করবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কিভাবে গিয়ে পৌঁছাবেন, এই সম্পর্কিত ডিটেল বিবরণ এই ভিডিওতে থাকবে। আর তার সাথে অবশ্যই কিভাবে ট্রেনে গেলেও পৌঁছাবেন সেটাও আমি আপনাদের জানিয়ে রাখবো। আমরা এখন যাচ্ছি ডায়মন্ড হারবার রোড দিয়ে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ, আসলে বাড়ি থেকে মানে আমরা কিন্তু রওনা দিচ্ছি টালিগঞ্জ থেকে। এই যে সাথে যাচ্ছে পার্থ এবং সোমা, ওরা থাকে হচ্ছে টালিগঞ্জে। আমরা টালিগঞ্জে এসেছি এবং টালিগঞ্জ থেকে তারপরে আমরা রওনা দিয়েছি। তো আমরা মোটামুটি ওই 10টা নাগাদই রওনা দিয়েছি, কিন্তু আমতলায় অসম্ভব জ্যাম যেরকম থাকে বরাবরই। মোটামুটি দূরত্ব এখান থেকে কলকাতা থেকে সরাসরি 120 কিলোমিটার মতন। সময় লাগার কথা 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু সেই সময়টা এই জ্যামের জন্য ওটা 4.5 ঘন্টাও হতে পারে। তো সেই রকম ধরে নিয়েই আমরা এগোচ্ছি, নিজেদের মতন করে গল্পগুজব করতে করতে যাবো। আর গল্পগুজবের কথা তো আর বলার কিছু নেই, এরা দুজন যখন থেকে উঠেছি তখন থেকে এত গল্প করছে যে আমি এখনো পর্যন্ত মানে এতটা পথ এসে তারপরে ভিডিও শুরু করার সুযোগ পেলাম। মানে ধর এখন বলো বুবু বলো। হ্যাঁ কি বলবো আর কি বলবো বল, হঠাৎ করে বলো বুবু। এটা ব্যাখ্যা ক্যামেরা ধরেছো তুমি, খাবার দাবার কি ইয়ে করছো? বার করবো না, একটা জায়গায় দাঁড়িয়ে তো খেতে হবে আমাদের। হ্যাঁ আমরা একটা জায়গার সামনে দাঁড়িয়ে আমরা সোমা এনেছে চিকেন স্যান্ডউইচ। আমি বলে দিয়েছিলাম অসম্ভব ভালো চিকেন স্যান্ডউইচ বানায়। এই ডায়মন্ড হারবার রোড দিয়ে যখন আপনারা যাবেন গাড়ি নিয়ে গেলে, তখন এই উস্তির মোড় থেকে কিন্তু আপনারা বাইপাস রাস্তাটা ধরবেন, তাই তো? উস্তির রাস্তাটা, এই রাস্তাটা ধরলে তুলনামূলকভাবে এই রাস্তাটায় ভিড় কম থাকে, তাতে দূরত্বটাও অনেকটা কম হয়। এই যে এখানে বোর্ড দেওয়া রয়েছে, বাঁদিকে যে রাস্তাটি চলে গেছে এটি হচ্ছে উস্তির দিকে গেছে, আর সোজা যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। খুব সহজেই বুঝতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ চলো, এই
এক জায়গায় আমরা একটুখানি দাঁড়ালাম, উস্তি মোড় পার করে এসে এইখানে সমাজে স্যান্ডউইচগুলি এনেছে তার সদ্ব্যবহার হবে, তাই তো? একদম, ব্যাস, অনেকক্ষণ ধরে ওরা ওয়েট করছে। অনেকক্ষণ ধরে পার্থও গাড়ি চালাচ্ছে, আর এত জ্যাম রাস্তায় সত্যি পেশেন্স ধরে রেখে গাড়ি চালানো রীতিমতো টাফ। অনিন্দদানি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ। এখনো গরম আছে, ও একেবারে বাড়ি থেকে বেরোনোর সময় করে তারপর একদম নিয়ে এসছে। আচ্ছা, এই মিষ্টিটা মিষ্টি নেবো, আগে স্যান্ডউইচটা খেয়ে নিই। অবশ্যই ঠিক আছে। সময় একেবারে সব যখনই আসবে একেবারে গুছিয়ে পরিপাটি করে সব কিছু নিয়ে আসবে। নাও পার্থ, স্যান্ডউইচ খাও, রিয়েলি খুব সুন্দর হয়েছে। অনিন্দদা নেবেন একটা আরেকটা? হ্যাঁ, আর নেবো না। আমি নিয়ে এসেছি আপনার জন্য। মা, কেন? আমরা খেতে অনেক দেরি আছে। স্যান্ডউইচ পর্ব শেষ করে এইবারে একটা জায়গায় নেমেছি চা খেতে। আর দুবলাগুড়িতে দেখেছিলেন তো যে সোমা কিরকম বিভিন্ন রকম মিষ্টি নিয়ে এসছে? এই দেখুন, এইখানে দেখুন, এই যে উরি বাবা, কি বিশাল রে লাড্ডুটা! কত কিছু নিয়ে এসছে দেখুন। কোনটা পছন্দ হবে না হবে? দুর্দান্ত দেখতে মিষ্টিগুলো। বুঝুন কিরকম আয়োজন। এই হচ্ছে যে প্রকৃত একজন মিষ্টি প্রেমীর কদর করে, এর মতন না। খেতে দেখলেই বলবে খেও না। আরে আমি তো রোজ রোজ মিষ্টি খেতে দিই, ও তো মাঝে সাঝে দেখা হয় তখন এনে দেয়। মানে এখন দেখুন যাই হয়, কি ভ্যারাইটি রকম মানে নিয়ে আসে, মানে ভ্যারাইটিস মিষ্টি। কোনটা পছন্দ অনিন্দদা? যেটা পছন্দ তুলে তুলে খাবো। অনিন্দর মুখে মুখে চোখে সেটা প্রতিচ্ছবি। কি পার্থ ভেতর থেকে বলছে অনিন্দর মুখে চোখে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, সেটা একেবারে ঠিক। যখন যেরকম মনে হবে তখন সেটা তুলে তুলে খাবো। দারুণ। চলো আগে একটু চা খেয়ে নিই তারপরে। আগে একটা খান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। খান, একটা খান। কোনটা কোনটা নেওয়া যায় এখানে? আচ্ছা এইটা নিয়ে। নিন। বাহ, শাশ্বতী, আমি এখন আর মিষ্টি খাবো না রে। আচ্ছা হাফ খা, হাফ খা। ও। এটা খা, তুই হাফ নে, হ্যাঁ। তারপর অসাধারণ। মিষ্টিটা আমার। তুমি? দুর্দান্ত। আমি একটা অন্য মিষ্টি খেলাম, খুব ভালো খেতে, প্রত্যেকটা মিষ্টি কি অসাধারণ কালেকশন। ও আর কম মিষ্টি, এটা সবচেয়ে ভালো। দারুণ দারুণ। এই জন্যই আমরা ঠিক করেছি কি গো? যে এইবার থেকে আমরা মাঝে মাঝেই সোমা আর পার্থর সাথে বেরোবো। সত্যি তাই, ওদের সঙ্গে বেরিয়ে খুব মজা। একটা লোককে মিষ্টির লোভ দেখিয়ে এইসব করানো যায় এই যুগে? আবার পাওয়া গেল একজনকে। না না, আবার বেরোবো। আমি এত খাবো। কষ্ট করে নিয়ে এসছে, এত পরে খাবো। সুন্দর করে বড় মুখ করে বললো একটু খেয়েই নি দুটো তিনটে আগে। অদ্ভুত টাইপের মিষ্টিটা, অদ্ভুত অপূর্ব। সুন্দর, অপূর্ব অপূর্ব। অপূর্ব, কাজু তার সাথে সোনপাপড়ি। অসাধারণ, মন ভরে গেল। মিষ্টিটা খুব ভালো। পৌঁছতে দেরি হয় হোক, রাস্তায় দাঁড়িয়ে একটু মিষ্টি খেয়ে নি প্রাণ ভরে। আমরা এখন পৌঁছে গেলাম নামখানা। এই নামখানা থেকে এই মৌসুনী আইল্যান্ড যাওয়ার যে হুজ্জুতির ঘাট, সেই ঘাটটির দূরত্ব হচ্ছে মোটামুটি 54 কিলোমিটার মতন। এখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন, অর্থাৎ নামখানা স্টেশন থেকে সেই টোটো আপনাকে নিয়ে যাবে। টোটোতে বিভিন্ন ধরনের ভাড়া আছে, অর্থাৎ আপনি যদি ফুল টোটো বুকিং করে যান তাহলে তার ভাড়া নেয় 300 টাকা মতন, এবং যদি আপনি শেয়ারিংয়ে যান তাহলে 60 টাকা করে। আর কথা বলতে বলতে এখন আমরা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে যাচ্ছি। এরপরে যে নদীটা পার হবো চেনাই নদী। আর
উস্তি থেকে কিন্তু রাস্তা দুর্দান্ত, কি বলো পার্থ? একদম এই তো পার্থ ড্রাইভ করছে এতখানি ঝকঝকে পরিষ্কার রাস্তা, NH 117। এই যে এখানে লেখা রয়েছে বকখালি 24 কিলোমিটার এই টোল প্লাজা থেকে, আর ফ্রেজারগঞ্জ 22 কিলোমিটার। এই যে এই সামনে এই যে মোড়টি, এই মোড় থেকে আমরা ঘুরে যাব ডান দিকে। হ্যাঁ, 5 থেকে 7 মিনিট লাগবে। এই যে মোড়টা, এই মোড়টা হচ্ছে 7 মাইল বাজার, আর এখান থেকে এই ডান দিকে আমরা ঘুরে যাচ্ছি এই দিকে মৌসুনী আইল্যান্ড যাওয়ার রাস্তা। এই যে দেখুন এইখানটাতে লেখা রয়েছে, চলো, এই যে দেখুন এইখানটাতে লেখা রয়েছে মৌসুনী আইল্যান্ড ফেরি সার্ভিস রাস্তা। নামখানা স্টেশন থেকে টোটো আপনাকে এই যে ফেরি সার্ভিসের যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে একেবারে ঘাট পর্যন্ত নিয়ে যাবে। মৌসুনী আইল্যান্ড যাওয়ার কিন্তু 3টি ঘাট রয়েছে, অর্থাৎ এই যে চেনাই নদী আপনি পার হবেন 3টি ঘাট দিয়ে পার হবেন। একটি ঘাট হচ্ছে হুজ্জুতি ঘাট, আরেকটি ঘাট হচ্ছে পাতিবুনিয়া ঘাট, আরেকটি ঘাট হচ্ছে বাগডাঙ্গা ঘাট। এই 3টি ঘাটের যে কোনো একটি ঘাট দিয়েই আপনি পার হয়ে ওপারে পৌঁছতে পারেন এবং সেখান থেকে টোটো নিয়ে আপনি যে ক্যাম্পে থাকবেন সেখানে পৌঁছাবেন। কিন্তু যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু হুজ্জুতির ক্যাম্প মানে ঘাটেই পার্কিং করবেন, অন্য ঘাটে কিন্তু গাড়ি পার্কিং করার ব্যবস্থা নেই। আর আরেকটা কথা, এই যে ঘাটটা আমি হুজ্জুতির ঘাট বলছি, এই ঘাটটাকে কিন্তু হুজুতের ঘাটও বলে। এখানকার স্থানীয় মানুষরা এটিকে হুজুতের ঘাট বলেই বলেন, কিন্তু দেখবেন গুগলে বা অন্যান্য সব জায়গায় এটা হুজ্জুতির ঘাট হিসেবেই লেখা রয়েছে। আমরা এসে পৌঁছলাম হুজুতির ঘাটে, মানে প্রায় মৌসুনী আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে গেলাম এবং ঘড়িতে এখন বাজে 2:17। আমরা রাস্তায় এত দাঁড়িয়ে, এত গল্প করে, এত মিষ্টি টিষ্টি খেয়ে, তাতেও কিন্তু মোটামুটি 4 ঘন্টায় পৌঁছে গেলাম। মানে আপনারা আশা করি আরও আগেই পৌঁছে যাবেন, আপনারা তো আর আমাদের মতন এত হেলে দুলে আসবেন না। আর এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে গাড়ি পার্কিং করতে পারবেন। এখানে আরও একটি পার্কিং আছে, তো আমরা কাছে এটি পেলাম। এখানে অনেকগুলি গাড়ি দেখছি পার্কিং করা রয়েছে, এইখানে আমরা গাড়ি পার্কিং করছি। আর দাদা কত করে নেন পার্কিংয়ে? 150 টাকা, মানে পার নাইট। শাশ্বতী, হ্যাঁ। দেখ তোর জন্য এনেছি। আরে বাস, তো সাংঘাতিক ভালো। আমার সব প্রিয় প্রিয় জিনিস, সবাই বলবে এবার এর সবই প্রিয়। যাই হোক, শুধু অনিন্দদার জন্য শুধু মিষ্টি আনে, আমার তো একটু মন খারাপ লাগে, বন্ধু আমার জন্য কিছুই আনছে না, কি ব্যাপার হলো। তো এবার আমি খুব খুশি। তুই বলেছিলিস ড্রাই ফ্রুটস ভালোবাসিস। খুব সুন্দর। আর তুই এটা রেখে দে, এখন এখানে নিয়ে যাব কোথায়? গাড়িতে থাক। এইখানে গাড়ি পার্কিং করে এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি, সেখানে ফেরি পার করব। অনেক দিন বাদে নৌকায় উঠবো, বুবু আবার নৌকায় উঠতে ভয় পায়। আর এখান থেকে যেখানে পার্কিং করবেন সেখান থেকে মাত্র 50 মিটার মতন দূরত্ব ঘাটের। আর এইখানে ফেরি চলাচল করে রাত্রি 9টা পর্যন্ত। মানে ওপার থেকে যে ফেরিটা আসে সেটা আসে 8:40-এ। এই যে চেনাই নদী, আমরা চেনাই নদীর পাড়ে পৌঁছে গেলাম। এইখানে আবার পরের ফেরিটি আসবে 2:45। এখন বাজে 2:30, তো মিনিট 15 অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি এক্ষুনি চলে যাবেন ফেরি আসার সাথে সাথে, তখন আপনি এবং সেই সময় ঘাটে যারা থাকবে তাদের নিয়ে ফেরি কিন্তু ওই 2:45 পর্যন্ত ওয়েট করবে না, সাথে সাথেই ছেড়ে দেবে। কিন্তু তার জন্য নেবে হচ্ছে 150 টাকা। আর যদি শুধু আপনি পুরো ফেরি রিজার্ভ করে যেতে চান তার জন্য নেবে 250 টাকা। এই যে 2 বন্ধু ফেরির অপেক্ষায় বসে আছে, ফিস ফিস করে কথা বলছে দুইজনে। এবার কানাই আসবে, কানাই পার করে দে আমারে। তা আমি তো ভাবছি শাশ্বতী তুই কি করবি? তোর তো বলিস ভয় লাগবে। আমার ভীষণ ভয় লাগে, জলে আমার খুব ভয়, একদম পছন্দ করি না আমি জলে কোনো রকম যানবাহন। ক্রুজ ট্রুজ হলে আলাদা কথা, ওখানে ডুবে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু এইসব ফেরি টেরিগুলো 19 থেকে 20 হলেই ব্যাস। আর সুইমিং পুল, এই যে বুবু জলে ভয় পায় আর আমি আকাশে ভয় পাই, এই জন্য অনেকে বলেন না আপনারা ফ্লাইটে যান না কেন, এই জন্য আমরা দুজনে মিলে সমতলেই বেশিরভাগ যাতায়াত করি। চলো, ফেরি চলে এসছে।
আমরা 150 টাকার শর্তে রাজি হয়ে গেলাম। এই আমরা উঠতে উঠতে স্থানীয় কয়েকজন মানুষ উঠেছেন, তারা তাদের মতন ভাড়া দিয়ে যাবেন যেরকম নর্মাল দেন, আর আমরা 4 জনে মিলে 150 টাকা দেবো। এই ভটভটি চালিয়ে দিল, এবারে নৌকা পার হই চেনাই নদীর দৃশ্য দেখতে দেখতে। এই যে মৌসুমী দ্বীপ, এটা কিন্তু প্রকৃতপক্ষে একটি বদ্বীপ, এবং এই ধরনের বদ্বীপগুলিকে বলা হয় সক্রিয় বদ্বীপ, অর্থাৎ যার গঠন কার্য এখনো চলছে। এই মৌসুমী দ্বীপ হচ্ছে সেই রকম একটি বদ্বীপ। আমরা এই রকম একটি বদ্বীপে পা রাখতে চলেছি, অর্থাৎ সক্রিয় বদ্বীপে। আমরা যে অঞ্চলটায় থাকি উত্তর 24 পরগনা, সেটাও কিন্তু বদ্বীপের মধ্যে পড়ে, কিন্তু সেইটাকে বলা হয় পরিণত বদ্বীপ। এই যে ঘাট থেকে নেমে এইখানে পরপর টোটো দাঁড়িয়ে আছে, এইখানে যে কোনো একটি টোটোতে উঠে পড়বেন। কত নেবেন, কত নেবেন দাদা আপনি? আমি 175। 6 কিলোমিটারে 175? বাবা, 35 টাকা। এক একটা টোটোতে 5 জন করে ছাড়ে। এখন দুপুরবেলায় আর সবারই নেই, কিন্তু ওনারা 35 টাকা করে 5 জনেরই নেবেন। মানে আমাদের এই 5 জনের ভাড়া দিয়ে 4 জনকে যেতে হবে। এই নামখানা স্টেশনে নেমে তারপরে এত সুন্দর একটা নদী পার হবেন, তারপরে এইরকম গ্রামের পথ দিয়ে যাবেন, দুপাশে ধান ক্ষেত, অসাধারণ লাগছে, অসাধারণ। দেখুন কি সুন্দর। উনি আমাকে জিজ্ঞেস করছেন যে তোমাদের ওদিকে ধান চাষ নেই বাবু? আমাদের ওদিকে গাড়ি ঘোড়া, ভিড়, এগুলো তোমরা দেখতে পাও না, আমরা আবার এগুলো দেখতে পাই না। তোমরা যেমন এসব দেখার জন্য আবার ওদিকে যাও। তাহলে তোমার নাম কি গো? আমার নাম শেখ নুরুল ইসলাম। শেখ নুরুল ইসলাম, হ্যাঁ। আচ্ছা। এইটা কি হাট? হাট বাজার। দারুণ লাগছে কিন্তু সত্যিই, এই গ্রামের পথ এত সুন্দর। আমরা এসে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, সৃজাসানা ইন। বলা ভালো যে একরাশ মুগ্ধতা নিয়ে পৌঁছলাম। এই যে চেনাই নদী পার হওয়ার পরে এই ক্যাম্প পর্যন্ত যে পৌঁছলাম, এই যে যাত্রাপথটা কি যে অসাধারণ, কি যে অপরূপ গ্রামীণ পথ, মানে বলে বোঝাতে পারবো না। সত্যিই মানে একটা দ্বীপের মধ্যে এতগুলি মানুষ পুরো বলতে গেলে মূল স্থলভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছেন। তোমরা এসেই এখানে ঢুকে গেছো? হ্যাঁ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওই যে পার্থদা নেমে গেল নিচে। পঞ্চলিঙ্গেশ্বরের মতন এখানেও একটা স্নান করবার ইচ্ছা মনে হচ্ছে। বাহ, দারুণ সুন্দর জায়গাটা না? ভীষণ সুন্দর, পুরো মনে হচ্ছে গোয়ায় এসছি, এত সুন্দর। সত্যিই তাই, মানে কোনো ধারণা ছিল না যে কলকাতা থেকে মাত্র এইটুকু দূরত্বে, 3-4 ঘন্টার দূরত্বে সম্পূর্ণ যেন দৃশ্যপট পাল্টে গেল। অপূর্ব অপূর্ব লাগছে। এখানে যে স্নান করা যায় এটা মানে দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, এই তো সবাই স্নান করছে, মানে দূরে বাচ্চারাও দেখুন কি সুন্দর স্নান করছে। দারুণ সুন্দর জায়গা, দারুণ। মানে আর এই ক্যাম্পে ঢুকে প্রথমেই নজর কাটবে এই জায়গাটা, এই যে জলের ধারে এই জায়গাটা, এই নদীর ধারে এই জায়গাটা সব থেকে আকর্ষণীয়। এইখানে কিন্তু জোয়ারের সময় আপনারা স্নানও করতে পারেন। এরকম বিকেলবেলায় একবার জোয়ার আসে আর সকালের দিকে একবার জোয়ার আসে, আর অন্য সময় ভাটা থাকে, তখন জলটা চলে যায় দূরে, সেটাও দেখাবো আপনাদের। সেই সময় দারুণ সুন্দর বিচ, সেই বিচের উপর হেঁটে চলে বেড়াবেন, সেটাও খুব ভালো লাগবে। এই হচ্ছে রুম। এই যে রুমটির সাইজ মোটামুটি বেশ ভালোই। এই দিকে একটা ডাবল বেড আছে, এই দিকে আরেকটি ডাবল বেড আছে, এইখানে সেন্টার টেবিল, এইখানে জগ, এইখানে জলের গ্লাস, এই দিকে শ্যাম্পু, সাবান এইসব দেওয়া রয়েছে। আর এই দিকে রয়েছে এসি, এইখানে একটি ফ্যান, এদিকে একটি ফ্যান, এইখানে আয়না, এখানে একটি বেসিন রয়েছে, এই দিকে সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট,
এইখানেও দুটি প্লাগ পয়েন্ট রয়েছে। আর এই হলো বাথরুম। বাথরুমে এই যে কমোড, এই শাওয়ার, এইখানে কল, এই হচ্ছে বাথরুমের ফ্লোর। আর এই রুমে পার্থ আর সোমা রয়েছে। এই রুমে একটি ডবল বেড, এইখানে আর বাদবাকি যা যা জিনিস সেগুলো সবই রয়েছে। এসি রুম। আসতে একটু দেরি হয়েছে, সচরাচর খাওয়ার যে সময়, লাঞ্চের যে সময় সেটা চলে গেছে। তো যাই হোক, আমাদের দেরি করে লাঞ্চ করলেও অসুবিধা নেই। আর একেবারে মুক্ত পরিবেশে ঝাউ গাছের তলায় খেতে বসেছে, এটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, আর ওয়েদারটা ভীষণ ভালো, গরম পরিবেশটা খুব ভালো। আর এখন তো বিকেল হয়ে গেছে, এই জন্য গরমটাও কম। কি কি দিয়েছে লাঞ্চে দেখুন। এইখানে ভাত, এখানে টমেটো আর গাজর ওপরে দেওয়া, লঙ্কা দেওয়া, এখানে পেঁয়াজ, লেবু, শসা, পাঁপড়, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, আর এইদিকে হচ্ছে ডাল, এইখানে চিংড়ি মাছ, এইটা পমফ্রেট, আর এইদিকে হচ্ছে চাটনি, এটা চালতার, আর এইখানে হচ্ছে দুটো রসগোল্লা। খিদেও পেয়েছে প্রচন্ড জোরসে। হ্যাঁ, শুরু করো। এখন শুধু ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায়। এগুলো তো একদম দেশওয়ালি খাবার, এবং এখানকার বেশ গ্রাম্য খাবার যেমন হয় সেরকম খুব ফ্রেশ, ভালো। আরও ভালো লাগছে এরকম ওপেন পরিবেশে খাচ্ছি, এগুলো তো পাওয়া যায় না সচরাচর। আমরা তো দুজনে পমফ্রেট খাই না, তা সোমা আগাম চিন্তা করেছে যে এইসব জায়গায় তো এইসব ফ্রেশ মাছেরই আধিক্য বেশি, এই জন্য সামুদ্রিক মাছ। হ্যাঁ, সামুদ্রিক মাছ বেশি ভালো পাওয়া যায়। ওই জন্য বললো আমাদের দুজনের জন্য একটু চিকেন করে নিয়ে এসছে। কত চিন্তা করে বন্ধু আমার। যদিও এখানে চিকেনের ব্যবস্থা আছে। হ্যাঁ, বারবিকিউ হবে তো। বুবু, সোমা কেউই তো পমফ্রেট মাছ খেলো না। সোমা খেয়েছো? না। সোমাও খায়নি। তা তারা আর কি বুঝবে। এইরকম সানসেট হচ্ছে সমুদ্রের ধারে, আর সেইখানে বসে বসে পমফ্রেট মাছ খাওয়ার যে কি আনন্দ। মানে সামুদ্রিক মাছ, হ্যাঁ। সামুদ্রিক মাছ খাওয়া বিশাল বোঝা। বুঝতে পারি না। আমি মাছ বললাম ভালো, বলছে বিশাল বোঝে। নিজে পমফ্রেট মাছ জীবনে কোনোদিনও খায় না, কোনোদিনও খায় না। আমি মাছটা খাই, বললাম ভালো, বিশাল বোঝে। কিচ্ছু করে না। বলো। মানে যে রোজ যদি মাছ খায় পমফ্রেট, সে যদি বলে হ্যাঁ ভীষণ ভালো, মেনে দেয়। ওদের কালে ভদ্রে একদিন খেলে কি করে বুঝবে ভালো না মন্দ? সেই রান্না ভীষণ লাইট, কিন্তু ভীষণ টেস্ট। কম মশলা দিয়ে রান্না হলে হবে কি, খুব রান্নার টেস্ট, কিন্তু খুব হালকা। মানে খেয়ে হজমের কোনো সমস্যা হবে না। এই যে আমরা বেলায় খাচ্ছি, কোনো রকম সমস্যা হবে না। সব খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, খাওয়া দাওয়া বেশ ভালোভাবেই শেষ হলো, এবং সব শেষে বিশুদ্ধ গ্রামীণ একটি ক্ষুদ্র রসগোল্লা। একটি না দুটি, কিন্তু এর দুটি না স্বাদ- তিনটি চারটি, ও বাহ, সবার পাতে ভাই, একটা তোমরা- করে রয়েছে। তোমরা খাওনি? না, সবাই একটি করে। সবাই একটি করে সবাই, খেয়েছে? তুমি এত তা- ভালোবাসো মিষ্টি বলে সবাই তোমাকে একটা করে উপহার দিয়েছে। বাহ, আমি তাহলে একটা- তোমাদের তিনজনের তিনটে আর আমার দুটো, হ্যাঁ। তার মানে মোট 5টি রসগোল্লা আমি এখন খাবো। এই যে এবং এই রসগোল্লাগুলো দারুণ, ছোট ছোট 5টি, তার মানে মোটামুটি এটা জেনারেলি 2.5টা রসগোল্লা ধরা যেতে পারে। হ্যাঁ, তাহলে খাওয়া গেলেও যেতে পারে আর কি। এই যে তিনটি রসগোল্লার চেহারা দেখিয়ে দাও। কোনো উগ্র ভাব নেই, না, না, সত্যি খুব সুন্দর। মুখে দিলেই নাড়ুর মতন পচাত করে ঢুকে যাচ্ছে। কি বিশ্লেষণ, শুনলেও ভালো লাগে। দেখো না, মানে রসগোল্লাটার মধ্যে একটা আরো গ্রামীণ গ্রামীণ দুধ ছাপ গন্ধ। আছে। আচ্ছা, আমি তো এই একটাই খেলাম, আর একটা কই? না, আমি আর দুটো খেয়েছি, তার মানে 5টি নয়, 4টি। 4টি। দেখা গেল এইরকমই হয়, মানে খাবো আমি 4টে, কিন্তু প্রচার হবে 5টা, তো এইরকমই হয়। তা যাই হোক, আমি 2টি খেয়েছি, এই হলো 3 নম্বর। আর সবশেষে এই হলো 4 নম্বর। যারা পুরোনো দিনের বিয়ে বাড়ি দেখেছেন তারা জানেন এইরকম কলা পাতা থাকতো, আর সেইখানে এক একজন এসে 50, 60, 70, 100টা করে রসগোল্লা খেত। কোনো বদনাম হতো না, তারা রীতিমতো সম্মান পেতেন। আর এখন একটু বেশি গেলে আবার বদনাম হয়, যে মানে বিভিন্ন ধরনের কথা হয়। সেই জন্য আমি আর পার্থদা মিলে সকাল থেকে দিয়ে দিয়েছি। মিষ্টিতে দিয়ে রেখেছি তোমাকে। খুব ভালো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। যাক, একেই বলে যে মধুরেণ সমাপয়েত,
স্বাদে গন্ধে অতুলনীয় খাদ্য, খুব ভালো লাগলো। আমি তৃপ্ত। যদি জানতাম অনিন্দদা সবার থেকে একটা করে খাবে আমি অবশ্যই রেখে না দিতাম। না ঠিক আছে, ঠিক আছে, তুমি খাও। আমি এমনিতেই তৃপ্ত, ভোজনাদি উৎকৃষ্ট, খুব ভালো লাগলো। এই রাজ হচ্ছে এখানে দেখাশোনা করে। তুমি একটু বলো যে এই যে আমাদের যে খাবারটা দেওয়া হয়েছে, এই খাবারটা এইটাই কি তোমরা সমস্ত গেস্টরা আসলে দাও? টোটাল আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং এই টোটাল এই খাবারটা মানে আমি যেটা দেখালাম এটা একটা ইয়ে থাকে যেটা হচ্ছে টোটাল পমফ্রেট প্যাকেজের মাছ। মধ্যে। হ্যাঁ, পমফ্রেট মাছ যদি কোনো সময় অ্যাভেলেবেল না থাকে বা কেউ পছন্দ করলো না পমফ্রেট মাছ, আগে থেকে বললে আমরা রুই বা কাতলা যেটা খেতে চাই সেটা করে দিই। আচ্ছা, এটা package আর কেউ যদি চিকেন মাটন নেয়? হ্যাঁ, যদি কেউ মটন নেয়, মাছের পরিবর্তে মটন নিলে পার হেড আর 100 টাকা করে দিলে তাহলে আমরা এই প্যাকেজের মধ্যে আবার মটন। আচ্ছা, আর তোমাদের এখানে রুম রেন্টগুলো কিরকম? আমাদের এখানে রুম রেন্টগুলো হচ্ছে নন এসি যেটা সেটা পার হেড পার ডে 1300 করে পড়বে। ফুডিং লজিং যা যা প্যাকেজ ভিডিওতে দেখছেন সব কিছু নিয়ে 1300 টাকা করে। এসি হলে 1400 টাকা। আর টেন্টগুলো হচ্ছে একদম সি ফিশিং টেন্ট, যেটা চেন খুললেই সমুদ্র সি ভিউ, সেটার জন্য হচ্ছে 1100 টাকা। আর ইনসাইড বলতে খুব একটা ব্যাক সাইড না, পাশাপাশি সব পাশে টেন্টগুলো যেতে আলাদা দিকে মুখ খোলানো আছে, সেগুলো সব 1000 টাকা 1050-এর মধ্যে। 1050 আর স্যারের চ্যানেল থেকে যদি কেউ এসে নাম বলে সেক্ষেত্রে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখানে সমুদ্রের ধারে আমরা বেশ কিছুক্ষণ বসে রইলাম। বসে থাকতে থাকতে সন্ধে হলো, তারপরে এখানে গান বাজনা সব কিছু শুরু হলো। সন্ধ্যেবেলায় দারুণ সুন্দর আয়োজন হয়, সেগুলো আপনারা এনজয় করতে পারেন। যার যার ভালো লাগবে তারাই অবশ্যই এনজয় করবেন। আর তা না হলে আমি একটু বাড়ি মানে ঘরে রেস্ট নিচ্ছিলাম। আর এখন আবার এই যে সোমা এইখানে চানা বিক্রি করতে এসছে, এখানে চানা কিনছে। এই যে আসুন আসুন তাড়াতাড়ি আসুন। আপনাদের এই ও। যদি চাই জানা। হ্যাঁ, যা দিয়েছেন ঠিক আছে, এবার পেঁয়াজ আর ছোলা। কি বুবুও নিচ্ছ নাকি? হ্যাঁ, আমি ছাড়বো এইসব জিনিস। এই দাদা রিসর্টে যত রিসর্ট আছে এই মৌসুনী আইল্যান্ডে সব জায়গায় যান আর দারুণ বানান, কারণ আমি সোমার থেকে অলরেডি টেস্ট করে ফেলেছি, অসাধারণ বানান। শুধু চিকেন তন্দুরি হলে হবে? পমফ্রেট করতে হবে, পনির করতে হবে, হবে কে তো? খাবে? তোমরা তো মাছ খাও না। হবে। হ্যাঁ, না ঠিক আছে, পমফ্রেটটা না খাই, পমফ্রেটটা না খাই। এই পনিরটা তো খেতেই পারি। আমাদের সন্ধ্যে থেকে কোথায় যে সময় কেটে গেছে মানে আমরা খেয়ালই করতে পারিনি। ওরা আমাদের ডেকে বললো যে আপনারা কখন খাবেন। এখন দেখুন কটা বাজে, এখন বাজে 11:33, মানে 11:30। কোথায় গেলে পার্থ? এসো, এই যে আর দেরি করো না, বসে যাও। এখানে সব একেবারে নেমন্তন্ন বাড়ির মতন লাইন করে খেতে বসেছে। কিরকম আমাদের তীর্থের কাকের মতো লাগছে যে কখন অনিন্দ বলবে খাও আর আমরা ঝাঁপিয়ে পড়বো। রাতের খাবারে এখানে দিয়েছে ভাত, আমি রুটি দিতে বলেছি, রুটিও পাওয়া যায়। তার সাথে রয়েছে এখানে তরকারি, এখানে ডাল, এখানে চিকেন, আর এইদিকে স্যালাড। তবে একটা জিনিস মানে এই সময়ের মধ্যে বলে রাখি, এর পাশাপাশি প্রচুর রিসর্ট আছে। মানে এখানে প্রায় 75টা রিসর্ট এখানে আছে। তাদের কিন্তু একটা কম্পিটিশান চলে, সান্ধ্যকালীন পরিবেশটা কার বেশি জাঁকজমক হবে সে ততোধিক নাম করবে। হ্যাঁ, মানে তারা কিন্তু এই জন্য মানে এটা ধরুন যারা এই রিসর্টে থাকেন তাদেরই রিকোয়েস্টে গান বাজনা চলে। আমরা সেই গান অতটা পছন্দ করে উঠতে পারিনি, আমরা বলেছি কমিয়ে দিন। ওনারা যথারীতি আমাদের কথা শুনেছেন, যথেষ্ট আমাদের সঙ্গে অনেক কোঅপারেশন করেছেন। কিন্তু পার্শ্ববর্তী যেসব রিসর্ট আছে তাদের মধ্যে কিন্তু এই কোঅপারেশনের বিন্দুমাত্র আমি দেখিনি, আর করবেই বা কেন, যেহেতু
আমরা তো অন্যের রিসর্টে গিয়ে বলতে পারি না যে একটুখানি গানটা কমিয়ে দিন। তো এইটা কিন্তু সামান্য অসুবিধা সবার হলেও হতে পারে, সেটা আগে থেকেই আমরা বলে রাখছি আপনাদের কাছে। কিন্তু এছাড়া এই যে পরিবেশ এই রিসর্টের, মানে সৃজা রিসর্টের অসম্ভব সুন্দর। বিশেষ করে এই যত রাত বাড়বে মনে হবে সমুদ্র এবং নদী আপনাদের পুরো আকর্ষণ করে ওদের দিকে নিয়ে যাচ্ছে। চাঁদের অস্ত যাওয়া আজকে আমরা দেখলাম, অসাধারণ। মানে তার ওই রিফ্লেকশনটা যখন জলের মধ্যে পড়ছে না, মানে মনে হচ্ছে আমি দুকলি কবিতা লিখে দিই। মানে সত্যি কবিতা লেখার মতো জায়গা আর কি। কিন্তু ওই বাদ্যযন্ত্র যদি না চলে তাহলে কিন্তু এই জায়গা 100-তে 200। বাদ্যযন্ত্রটাকে আপনাকে একটু মেনে নিতে হবে, এই আর কি। এই মৌসুনী দ্বীপের একদিকে চেনাই নদী, যেটা অতিক্রম করে আপনি মৌসুনীতে ঢুকবেন, আর এই দিকে যেটি দেখছেন এটি হচ্ছে হুগলি নদী, হুগলি নদীর কনফ্লুয়েন্স। তার এই দিকটাতে হচ্ছে পুরো বঙ্গোপসাগর। এইখানে এই যে দেখা যাচ্ছে জম্মুদ্বীপ, এইখানে এই হচ্ছে হুগলি নদী, আর এই দিকটাতে হচ্ছে সাগরদ্বীপ। এই দিকে পুরোটা সাগরদ্বীপ দেখা যাচ্ছে। সকালবেলা এখন আমরা এখানে বসেছি গাছের তলায় ব্রেকফাস্ট করতে, আর তার আগে সোমা এই যে কফি বানাচ্ছে। ওই কফিটা কিন্তু রাজই জোগাড় করে এনে দিল। আমরা বললাম, সোমা বলল একটু কফি হলে ভালো হয়, তার রাজ বলল আমি এনে দিচ্ছি। ওরা কিন্তু যা বলছে সঙ্গে সঙ্গে এনে দিচ্ছে। আবার বলবে এই ব্লগার বলে আপনাদের দিচ্ছে, তা নয়। আপনারা একটু ভালোবেসে যে কোনো মানুষকে কিছু বললেই ওরা সেটা করবে। এই গ্রামের মানুষরা এত সরল সাদাসিধে হয় না, ওদের একটু ভালোবাসা দিলেই ওরা কিন্তু আপনি যা বলবেন সেই কাজটা করতেই ওরা নিজের থেকেই ভালোবাসবে। এই জায়গাটি একটি নির্জন জায়গা তো বটেই, মানে একটি দ্বীপ অঞ্চল প্রকৃতপক্ষে। নাগরিক সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে সেই রকমভাবে আশা করে আসবেন না যে আপনি দুর্দান্ত যে উগ্র নাগরিক সুযোগ সুবিধা সেগুলো কিন্তু এখানে খুব একটা পাবেন না। মানে এখানকার গ্রাম্য জীবন এবং সেখান থেকে যে মানুষজন তারাই বিভিন্ন জায়গাতেই ক্যাম্পগুলি করেছে এখন কিছুটা তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য। অনেক কিছুর অভাব এখানে পাবেন। হয়তো আপনি দেখবেন যে বাথরুমের সেট আপ ঠিক নেই, দেখবেন যে ঘরের সেট আপে এই জায়গাতে এই প্রবলেম আছে, ওই জায়গাতে ওই প্রবলেম আছে। এদের খাওয়া দাওয়া দেওয়ার মধ্যে আন্তরিকতা আছে, কিন্তু পরিবেশনার মধ্যে সেই আধুনিকতা পাবেন না। এইগুলো নিয়ে কিন্তু আপনাকে এই চিন্তাভাবনা করে মৌসুনী আইল্যান্ডে আসতে হবে। এখানে এসে ওই অভিযোগ করলে চলবে না, দাদা আমাকে লুচি কেন ঠান্ডা দিল, দাদা আমার ঘরে আয়নাটা ছোট ছিল, এই অভিযোগ কিন্তু করে আবার কমেন্ট করবেন, সেটা যেন না করেন। আমি কিন্তু যার জন্য প্রথমেই বলে রাখলাম যে আপনি এখানে আসবেন এই সমুদ্রের মোহনার মুখে প্রকৃতি দেখতে, এখানে বসে থাকবেন কিছুক্ষণ নিরিবিলিতে, একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে থাকার মতন। কাজেই আপনি সেই চিন্তা ভাবনা নিয়ে এখানে আসুন, আপনি খুবই উপভোগ করবেন, জায়গাটি ভীষণই ভালো লাগবে। সকাল থেকে এই জায়গায়, এই যে আমরা জায়গাটিতে বসে রয়েছি, যে চারিদিকে ঝাউ গাছ, তার মাঝখানে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, দারুণ সুন্দর পরিবেশ, খুব ভালো লাগবে। কিন্তু যেগুলো বললাম সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। এইখানে ব্রেকফাস্ট, গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি, তার সাথে ডিম, আর এইখানে হচ্ছে সোমার আনা মিষ্টিগুলি। এই মিষ্টিগুলিও সৎকার করব আমরা। বলেছে যে অনিন্দর কথা শুনবি না, যার যেটা মনে হয় নিয়ে নে। আমি ভেবেছিলাম যে এই লাড্ডুটি পুরোটাই আমি খাবো। সর্বনাশ করেছে, লাড্ডু খেয়ে একদম পুরো লাড্ডু হয়ে যাবে। বেশ সুন্দর বড় লাড্ডু, কিন্তু সেটা ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে সবাইকে। এটা লাড্ডু মিষ্টি এরকম, হ্যাঁ, কিন্তু মিষ্টি এরকম কেক কাটার মতন করে দেয় আমি জানতাম না। এ তো মিষ্টি লাড্ডুটা যেরকম ওটা চামচ দিয়ে কাটছে, পুরো মনে হচ্ছে যেন
কেক কাটছে। ওইটা আমি হাতে করে আবার পাকিয়ে গোল গোল করে দিতে পারি। এখানে সামনেই একটা ম্যানগ্রোভের জঙ্গল আছে, জোয়ারের সময় তার মধ্যে বোটিং করে যাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি এই রিসর্টের একটি ছেলে রাজ, সেই রাজের সাথে সেইখানে বোটিং করতে। এই দেখো, লক্ষ্মী পুজোয় দেখেছি না ধানের ছড়া দেয়, হ্যাঁ এই যে ধানের ছড়া। গ্রামে এসে এই অনুভূতিগুলোই সত্যি, শহরের মানুষরা কেমন পাগল পাগল লাগে এগুলো দেখে। দেখতে পাই না, ধান গাছ ধান গাছ, কিন্তু এত কাছের থেকে এটা কিন্তু দেখতে আর কয়েকদিন বাদে পাকবে এই ধান, তখন পুরো সোনালি হয়ে যাবে। লক্ষ জনি ভ্রমণ করে এই সাধের মানব জনম পেয়েছি রে, তাই তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না, তোমায় ভজলে হরি বংশীধারী আর হৃদয় হইও না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো মন ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। অসাধারণ জায়গা, অসাধারণ। এই দিকটাতে আসলে এত সুন্দর লাগবে। শীতকালে যে কোনো দুটো ছুটির দিন হাতে নিয়ে চলে আসবেন। এই রকম দিগন্ত বিস্তৃত এগুলো সমুদ্রের বালির চর, আর এইদিকে ম্যানগ্রোভের জঙ্গল, এইদিকে দেখুন সমুদ্র, অসাধারণ। কেমন লাগছে বুবু জায়গাটা? এর আগে এরকম অসাধারণ, এরকম জায়গা কোনোদিন আগে দেখিনি। যখন জোয়ার একদম ফুল ফ্লেজে হয় তখন জল এই পর্যন্ত চলে আসে, কারণ তার অনেক জায়গায় নিশানা দেখতে পাচ্ছি, জলের একদম দাগ করে দিয়ে গেছে। এবং মাটিও ভেজা রয়েছে। হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় বালি মাটি যেটাই কিছু কিছু জায়গায় জলও জমে আছে। এখানে পুরো ম্যানগ্রোভের জঙ্গল ছিল, পুরো জঙ্গল ইয়াসের ঝড়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, তার গাছের গুড়িগুলো পড়ে রয়েছে। অসাধারণ লাগছে। এই দেখুন, এখানে সব নতুন ম্যানগ্রোভের জঙ্গল তৈরি হচ্ছে, ছোট ছোট ম্যানগ্রোভ গাছ, সুন্দরী গাছ। খবর দিলাম এই দেখুন, এইগুলো হচ্ছে সব শ্বাসমূল। নৌকায় চড়বে তো? চড়বো, কিন্তু জোয়ারের জল এখনো এত আসেনি যে ম্যানগ্রোভের মধ্যে নিয়ে যাবে। ঠিক আছে, চলো যাই। বাহ, বুবু তো বসে পা দোলাতে শুরু করেছে। দারুণ দারুণ, অসাধারণ ভিউ। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। দেখো মাছ ধরছে নাকি? কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায়।
সুন্দর আমাদের বাঁশি শোনালেন আনসার ভাই, শেখ আনসার ওনার নাম। ওনার বাঁশি যদি শুনতে চান আপনারা এখানে এসে, আমি ওনার ফোন নাম্বার মোবাইলে মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওনাকে এসে ফোন করবেন। ওনার নৌকাও আছে, তাই তো? নৌকা আছে। উনি নৌকায় করে আপনাদের এই নদীর মাঝখানে নিয়ে গিয়ে বাঁশি শোনাবেন। ওনার সাথে আমার দেখা হলো, আমি যখন নৌকা করে ফিরছি সেই সময় উনি এই মাঠের মধ্য দিয়ে বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছেন। মানে আগে ওনার সাথে দেখা হলে আমি ওনার নৌকাতেই যেতাম। এত সুন্দর লাগলো, কিন্তু আপনারা এসে এই ফিলিংসটা নেবেন, দারুণ দারুণ সুন্দর লাগলো। আপনারা আসুন, এখানে এসে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নিয়ে এখানে খুব আনন্দ করবো, কোনো অসুবিধা নেই, আপনারা আসুন। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আমাদের মতন করে মৌসুমী দিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। এইখানে কিন্তু আপনারা এসে বৈভব পাবেন না, আড়ম্বর পাবেন না, কিন্তু পাবেন এক অদ্ভুত আনন্দ, একটি অসম্ভব শান্তির জায়গা। সেই কারণে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বরাবরের মতন সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।